তো স্টুডেন্টস চলো লর্ড আলফ্রেড টেনিসনের লেখা ইউলিসিস থেকে খুব গুরুত্বপূর্ণ কতকগুলি এমসিকিউ আমরা সলভ করে নিই এবং এই প্রশ্নগুলি সম্পূর্ণরূপে ডব্লিউবিসিএইচএসির যে মডেল রয়েছে সেই মডেলকে অনুসরণ করে তৈরি করা হয়েছে। সুতরাং এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। আমি তোমাদেরকে বলবো তোমরা পুরো ভিডিওটা যদি মন দিয়ে দেখো তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা দেখার পর কোনোভাবেই আফসোস করবে না, বলবে যে কোনো কিছু একটা শিখে এলাম এখান থেকে। তাহলে চলো পুরো ভিডিওটা আমরা মন দিয়ে দেখি এবং যদি ভালো লাগে চ্যানেলটা তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখবে। আমরা একটা সিরিজ চালাচ্ছি এমসিকিউর, সেই সিরিজগুলির সমস্ত ভিডিও পাওয়ার জন্য। আর যদি ভিডিওটা লাগে ভালো তাহলে অবশ্যই একটা আমাদেরকে লাইক দিয়ে যাবে এবং কমেন্ট ছাড়তে ভুলবে না। কিন্তু তোমাদের যা প্রয়োজন সেগুলি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমরা তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব। চলো দেখে নেওয়া যাক আমাদের আজকের ক্লাসটাতে কি রয়েছে। তো প্রথম এমসিকিউ আমাদের রয়েছে, হোয়াট বেস্ট ডিসক্রাইবস ইউলিসিস টোন থ্রু আউট দ্য পোয়েম। এই কবিতাটির মধ্য দিয়ে পুরো কবিতাটি জুড়ে ইউলিসিসের কোন স্বর বা মনোভাব সবচেয়ে ভালোভাবে বর্ণিত হয়েছে? ইউলিসিসের কোন স্বর বা মনোভাব, ভালো করে বুঝে নাও। টোন মানে হচ্ছে স্বর বা মনোভাব, আর ডেসক্রাইব মানে বর্ণিত হওয়া, অর্থাৎ কোন স্বর সবচেয়ে ভালোভাবে বর্ণিত হয়েছে নিচের অপশানগুলিতে দেওয়া আছে সেই স্বর বা মনোভাবটি, সেখান থেকে তোমাদেরকে বেছে নিতে হবে। প্রথম রয়েছে রিগ্রেটফুল মানে আফসোস, না কোনোভাবেই এখানে আফসোস প্রকাশিত হচ্ছে না। বিতে রয়েছে মেলানকলি, মেলানকলি মানে করুণ অবস্থা, দুঃসহ অবস্থা, দুর্বিষহ অবস্থা, মেলানকলি। তাহলে এই দুটো হবে না, দুটোকেই আমরা কাটকুট করে দিলাম। সিতে থাকছে ডিটারমাইন্ড অ্যান্ড প্যাশনেট। সি অপশনে আছে ডিটারমাইন্ড, তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ, অ্যান্ড প্যাশনেট এবং যে কোনো জায়গাতে যাওয়ার জন্য তার উৎসাহ ছিল। প্যাশনেট মানে উৎসাহী, তিনি উৎসাহী ছিলেন। তাহলে আমাদের সি এর অপশনটা ঠিক হবে। কি স্টুডেন্টস লক করে দেওয়া যায় তো সি এর উত্তরটা? চলো সিকে লক করে দিই। ডিতে রয়েছে প্রাউড অ্যান্ড অ্যারোগেন্ট, তাহলে সম্ভাবনাই নেই, যখন সি ঠিক হয়ে গেছে ডি তো আর কোনোভাবেই ঠিক হতে পারে না। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, হু ডাজ ইউলিসিস ডেসক্রাইব অ্যাজ সামওয়ান ব্লেমলেস অ্যান্ড ডিসেন্ট? কাকে ইউলিসিস ব্লেমলেস একেবারে নির্দোষ অ্যান্ড ডিসেন্ট বলেছেন, নম্র বলেছেন? আকিলিসকে, হিজ ওয়াইফ তার স্ত্রীকে, টেলিমাকাসকে, হিজ ম্যারিনার্স। কাকে বলেছেন? তিনি তার ছেলে, তার পুত্র টেলিমাকাসকে ব্লেমলেস এবং ডিসেন্ট বলেছেন। ব্লেমলেস মানে হচ্ছে নির্দোষ, অ্যান্ড ডিসেন্ট নম্র। নেক্সট 3 নম্বর প্রশ্ন, হোয়াট থিম ইজ মোস্ট স্ট্রংলি কনভেড ইন দ্য পোয়েম? এই কবিতার মাধ্যমে কোন বিষয়বস্তুটা সবচেয়ে ভালোভাবে প্রকাশিত হয়েছে? ওয়ার অ্যান্ড পিস, যুদ্ধ এবং শান্তি, দ্য জার্নি অফ লাইফ অ্যান্ড থার্স্ট ফর এক্সপিরিয়েন্স 2 নম্বর। 3 নম্বর হচ্ছে লাভ অ্যান্ড লস, 4 নম্বর পাওয়ার অ্যান্ড করাপশন। তাহলে এখানে উত্তরটা হবে দ্য জার্নি অফ লাইফ, জীবনের যাত্রাটা, অ্যান্ড থার্স্ট ফর এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতার তৃষ্ণা। বাকি প্রথমে রয়েছে ওয়ার অ্যান্ড পিস, যুদ্ধ এবং শান্তি, এটা হবে না। লাভ অ্যান্ড লস, এটাও হবে না। তারপর পাওয়ার অ্যান্ড করাপশন, ক্ষমতা এবং দুর্নীতি। তো উত্তর কোনটা হবে? দ্য জার্নি অফ লাইফ অ্যান্ড থার্স্ট অফ এক্সপিরিয়েন্স। নেক্সট 4 নম্বর প্রশ্ন, দ্য পোয়েম ইজ ড্রামাটিক মনোলগ বিকজ। এই কবিতাটি ড্রামাটিক মনোলগ, কারণটা কি? কারণটা না, ইট হ্যাজ মাল্টিপল স্পিকার্স, এর অনেকগুলি বক্তা রয়েছে, এটা সম্পূর্ণ ভুল। বি, ইট ইউজেস সিম্পল ল্যাঙ্গুয়েজ, এটা খুব সাধারণ ভাষা ব্যবহার করেছে, না এটাও ভুল। ইট রিভিলস দ্য স্পিকার্স ইনার থট, এটি রিভিল মানে প্রকাশ করা, এটি প্রকাশ করে বক্তার আভ্যন্তরীণ চিন্তাকে। ইনার মানে হচ্ছে আভ্যন্তরীণ। ইট হ্যাজ নো রাইম, এর কোনো ছন্দ নেই। তাহলে ড্রামাটিক মনোলগ এটাকে
কেন বলা হচ্ছে না, এটার মাধ্যমে প্রকাশিত হচ্ছে ইনার থটস, তার আভ্যন্তরীণ চিন্তা ভাবনাগুলি। তাই উত্তর হবে সি। চলো এরপর 5 নাম্বার প্রশ্নটা আমরা দেখে নিই। হুইচ লাইন সাজেস্টস ইউলিসিস অ্যাওয়ারনেস অফ মর্টালিটি? নিচের কোন লাইনটির মাধ্যমে ইউলিসিসের যে মৃত্যু সম্পর্কে সচেতনতা ছিল সেটা প্রকাশিত হচ্ছে? কোনটার মাধ্যমে? না, এখানে একটা লাইন আছে, দেওয়াই আছে, ডেথ ক্লোজেস অল, মৃত্যু সব কিছুকে শেষ করে দেয়। অপশান নাম্বার বিতে রয়েছে, দেখো তোমরা এখানে অ্যাওয়ারনেস অফ মর্টালিটি অর্থাৎ মৃত্যু সম্পর্কে সচেতনতা ইউলিসিসের রয়েছে। 6 নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও। দ্যাট এভার উইথ ফ্রলিক ওয়েলকাম টুক দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, যারা আনন্দে স্বাগত জানায় থান্ডার অ্যান্ড সানশাইন, বজ্রপাত এবং সূর্যালোককে, রেফার্স টু, এটার মাধ্যমে কোনটাকে রেফার করা হয়েছে? প্রথম অপশন ছিল হিজ ওয়াইফ, বি অপশনে রয়েছে টেলিমাকাস, সি অপশন রয়েছে হিজ ম্যারিনার্স, আর ডি অপশন রয়েছে গড। হিজ ম্যারিনার্স, তার যে ম্যারিনার্স ছিল, তার যারা মানে নাবিক ছিল, তাদেরকে রেফার করে, তাদেরকে নির্দেশ করে এই কথাটা বলা হয়েছে। কারণ তিনি বলছেন যে তার সঙ্গে যারা নাবিক ছিলেন তারা সুখ দুঃখ দুটোকে সমানভাবে স্বাগত জানিয়েছেন। আর ডি অপশন ছিল গডস, তাহলে গডস তো হবে না, সি এর আনসারটা হবে হিজ ম্যারিনার্স। এরপর আসছে 2 নম্বর ম্যাচিং টাইপ। 6টা কোশ্চেন থাকবে এখানেও। ম্যাচ কলাম এ উইথ বি, এ কলাম এবং বি কলাম দুটোকে ম্যাচ করতে হবে। তাহলে দেখে নাও, আই অ্যাম বিকাম আ নেম, আমি এখন একটা নাম হয়ে গেছি, প্রথমটাতে রয়েছে। স্টিল হার্থ, নিভে যাওয়া অগ্নিকুণ্ড। ড্রিঙ্ক লাইফ টু লিস, জীবনটাকে তলানি পর্যন্ত আমরা পান করব। ভ্যাসেলস পাফ হারসেল, জাহাজগুলি তাদের পাল ফুলিয়ে তুলেছে, এ কলামে রয়েছে। বিতে কি রয়েছে? রেপুটেশন ফ্রম ট্রাভেলস, অর্থাৎ তার একটা খ্যাতি রয়েছে ভ্রমণের জন্য। এটা কি হবে না, আই অ্যাম বিকেম এ নেম, নেম মানে এখানে একটা ব্র্যান্ড, আমি একটা ব্র্যান্ড হয়ে গেছি। যেমন আমরা ব্র্যান্ড লাইফ বয় বলি, কলগেট বলি, সেই রকম আমরা এখানে একটা ব্র্যান্ড হয়ে গেছি। তাহলে এর সঙ্গে ম্যাচ হবে 1। বি স্টিল হার্থ, স্টিল হার্থ মানে নিভে যাওয়া অগ্নিকুণ্ড। নিভে যাওয়া অগ্নিকুণ্ড বলতে বোঝানো হয়েছে ইনঅ্যাক্টিভ এবং অলস লাইফকে, ডাল এবং ইনঅ্যাক্টিভ অকর্মঠ একটা লাইফকে বোঝানো হয়েছে। বি এর সঙ্গে 2 এর ম্যাচ হবে, ম্যাচগুলো করাই আছে। সি ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস, আমরা জীবনটাকে পান করব তলানি পর্যন্ত, অর্থাৎ লিভ লাইফ ফুললি, জীবনটাকে আমরা সম্পূর্ণভাবে বেঁচে যাব। ভেসেলস পাপস হারসেল, জাহাজগুলি তাদের পাল ফুলিয়ে তুলেছে, তার মানে ডিপারচার অর ভয়েজ। ডিপারচার মানে তারা এখন ছাড়বে, যাত্রা শুরু করবে। ভয়েজ মানে সমুদ্রযাত্রার জন্য। নেক্সট, প্রত্যেকটাই মিলিয়ে দেওয়া আছে এখানে উত্তরগুলি। টেলিমাকাস রুলার অফ ইথাকা ইন ইউলিসিস অ্যাবসেন্স, টেলিমাকাসকে তিনি হচ্ছেন ইথাকার রুলার, কার অ্যাবসেন্সে? ইউলিসিসের অনুপস্থিতিতে। সেভেজ রেস কাদেরকে বলেছেন? দ্য পিপল রুলড বাই ইউলিসিস, ইউলিসিসের প্রজাদেরকে বলেছেন সেভেজ রেস। আর ইউলিসিস ম্যারিনার্সদেরকে কি বলেছে না, ওল্ড কম্পেনিয়ন অফ অ্যাডভেঞ্চার। ইউলিসিসের যারা ম্যারিনার্স তাদেরকে বলেছেন ওল্ড কম্পেনিয়ন অফ অ্যাডভেঞ্চার, এই দুঃসাহসিক অভিযানের পুরানো বন্ধু। আর আকিলিস, আকিলিসকে না গ্রিক ওয়ারিয়ার ফট অ্যাট ট্রয়, আকিলিস হচ্ছেন যিনি গ্রিকের ছিলেন বীর যোদ্ধা এবং ট্রয়ের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন, ভয়ঙ্করভাবে অংশগ্রহণ করেছিলেন। ম্যাচিংগুলো এলোমেলোভাবে দেওয়া যেত, কিন্তু এখানে আমি ডাইরেক্ট সাজিয়ে দিয়েছি, তোমরা এলোমেলো করে নিও, তবেই ঠিক হয়ে যাবে। এ টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড, চলো কঠোর পরিশ্রম করি, টু সিক চলো অনুসন্ধান করি, টু ফাইন্ড চলো খুঁজে বের করি।
লাস্ট লাইনটাতে বলেছেন কে? ইউলিসিস। তো এখানে ডিটারমাইন্ড স্পিরিট মানে দৃঢ় প্রতিজ্ঞ আত্মা, দৃঢ় প্রতিজ্ঞ আত্মার কথা এগুলি। চলো আমরা কঠোর পরিশ্রম করি, অনুসন্ধান করি, সিক মানে অনুসন্ধান করা, টু ফাইন্ড খুঁজে বের করি। বিতে রয়েছে ম্যাচড উইথ অ্যান অ্যাজ ড্রাইভ, ডিসকন্টেন্ট উইথ ডোমেস্টিক লাইফ। তার অসন্তুষ্টি, কন্টেন্ট মানে সন্তুষ্টি আর ডিসকন্টেন্ট মানে অসন্তুষ্টি, অর্থাৎ ইউলিসিসের অসন্তুষ্টি রয়েছে উইথ ডোমেস্টিক লাইফ, এই গৃহের অলস জীবনটাকে নিয়ে। ডোমেস্টিক মানে গৃহ। সি নাম্বারে থাকছে টু ফলো নলেজ, অর্থাৎ জ্ঞানের অনুসন্ধান করা। কোয়েস্ট ফর উইজডম, কোয়েস্ট ফর উইজডম মানে জ্ঞানের খোঁজ। কোয়েস্ট মানে কোয়েরি বা খোঁজ, আর উইজডম মানে হচ্ছে জ্ঞান। তাহলে সি এর সঙ্গে 3-এর ম্যাচ হবে। এগুলি পারফেক্টলি ম্যাচ করাই আছে, তোমরা এলোমেলো করে নিতে পারো, আমি এমনিতে এলোমেলো করিনি। ডি টাইম অ্যান্ড ফেট, সময় এবং ভাগ্য বলতে বোঝানো হয়েছে কজেস অফ হিউম্যান উইকনেস। মানুষের দুর্বলতার একটা কারণ হচ্ছে সময় এবং নিয়তি, কারণ সময়ের সাথে এবং নিয়তির দ্বারা মানুষ ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, তাই তো মানুষ বৃদ্ধ হয়। এরপর দেখে নাও 4 নম্বর প্রশ্নটা। আ হাংরি হার্ট, হাংরি হার্ট ক্ষুধার্ত হৃদয় বলতে বোঝানো হয়েছে কোনটাকে? না ডিজায়ার ফর এন্ডলেস এক্সপিরিয়েন্স। ডিজায়ার মানে আকাঙ্ক্ষা, ফর এন্ডলেস এক্সপিরিয়েন্স অর্থাৎ অনন্ত অভিজ্ঞতার যে আকাঙ্ক্ষা, সেইটা প্রকাশিত হচ্ছে হাংরি হার্ট ফ্রেজটার মাধ্যমে। নেক্সট দেখে নাও। দ্য লং ডে ওয়ান্স, অর্থাৎ দীর্ঘ সময় কেটে গেছে। কামিং অফ ওল্ড এজ, এর মানে কি? দীর্ঘ সময় কেটে গেছে, অর্থাৎ ইউলিসিসের জীবনের একটা বড় সময় পেরিয়ে গেছে, এখন যেটুকু সময়টা রয়েছে সেটা বার্ধক্য। তাই তিনি বলছেন যে এই ফ্রেজটার মানেটা কি হবে? না কামিং অফ ওল্ড এজ, অর্থাৎ বার্ধক্য এগিয়ে আসছে। আনইকুয়াল লজ, অর্থাৎ অসম আইন বলতে কি বোঝানো হয়েছে? ইনজাস্টিস ইন রুলিং, অর্থাৎ শাসন কার্যের অন্যায়। শাসন কাজ করতে গেলেই অন্যায় হবেই, সেই জন্যই এইখানে আনইকুয়াল লজ এর কথা বলা হয়েছে। কারণ শাসন যখনই করবে ইনজাস্টিস তখন হবেই। দুটা পক্ষের যদি কেউ বিচার নিয়ে আসে, এক পক্ষ অবশ্যই হারবে, এক পক্ষ অবশ্যই জিতবে। অথচ যে হারবে তার কাছেও জেতার একটা যুক্তি কিন্তু থেকেই যায়, সেটা গ্রাহ্যনীয় হতেও পারে নাও পারে। সেই জন্য তিনি আইনকে কেন কি বলেছেন? না আনইকুয়াল বলেছেন। তো আনইকুয়াল লজ বলতে ইনজাস্টিস ইন রুলিং, এই ফ্রেজটা প্রকাশিত হচ্ছে। ডি দিস গ্রে স্পিরিট, এই ধূসর আত্মাগুলি, আত্মা মানে এখানে লোক, স্পিরিট ইন্ডিভিজুয়াল। ধূসর আত্মা বলতে বোঝানো হয়েছে কাদেরকে? না এজেড অ্যান্ড ওয়ার্ন আউট সেলফ। এজেড মানে বয়স্ক, অ্যান্ড ওয়ার্ন আউট সেলফ মানে বয়স্ক এবং ধীরে ধীরে মৃত্যুর কাছে এগিয়ে যাওয়ার সময়টাকেই, এগিয়ে যাচ্ছেন তিনি মৃত্যুর দিকে ধীরে ধীরে, সেটাকেই তিনি বলছেন যে দিস গ্রে স্পিরিট। তারপর দেখো ম্যাচিং, ম্যাচিংয়ের প্রশ্ন থাকছে এ আর বি। চলো দেখে নিই। ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল, যারা যুদ্ধের আনন্দটাকে পান করেছে। তাহলে কি? যুদ্ধের আনন্দ বলতে বীরত্বের আনন্দকে বোঝানো হয়েছে। জয় অফ হিরোইজম, হিরোইজম মানে বীরত্ব। বিতে রয়েছে সোলস দ্যাট হ্যাভ টয়েল্ড, সেই সমস্ত ব্যক্তিত্ব, সেই সমস্ত ইন্ডিভিজুয়াল। সোলস মানে এখানে ইন্ডিভিজুয়াল বা আত্মা, ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি। সোলস দ্যাট হ্যাভ টয়েল, সেই সমস্ত আত্মা যারা পরিশ্রম করেছে। কাদেরকে বোঝাচ্ছেন? ইউলিসিস লয়াল কম্পেনিয়ন, ইউলিসিসের যে বাধ্য, লয়াল মানে অনুগত সঙ্গীদেরকে, সাথীদেরকেই বুঝিয়েছেন। সোলস দ্যাট হ্যাভ টয়েল্ড, সেই সমস্ত ব্যক্তিত্ব যারা পরিশ্রম করেছে। কাদের কথা বলেছেন? না তার লয়াল মানে অনুগত, আর কম্পেনিয়ন মানে সঙ্গী বা সাথী।
সিতে রয়েছে নলেজ লাইক আ সিঙ্কিং স্টার, নলেজ লাইক আ সিঙ্কিং স্টার্স, অর্থাৎ তিনি জ্ঞান অর্জন করবেন খসে পড়া তারার মতো। এন্ডলেস কোয়েস্ট ফর উইজডম, তাঁর এন্ডলেস অনন্ত ক্ষুধা রয়েছে, কোয়েস্ট রয়েছে, অনুসন্ধান রয়েছে, ফর উইজডম, জ্ঞানের জন্য যে অনন্ত কোয়েস্ট, অনন্ত খোঁজ, সেই খোঁজটাকেই এখানে বোঝানো হচ্ছে। নলেজ লাইক আ সিঙ্কিং স্টার্স, খসে পড়া তারার মতো, খসে পড়ার তারা শেষ হয়ে যায় কিন্তু তার জ্ঞানের যে কোয়েস্ট, অনুসন্ধান, সেটা কখনো শেষ হয়ে যায় না। ডি, ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার, বার্ধক্যেরও একটা সম্মান আছে। ভ্যালু ইন এল্ডারলি প্রেজারভেন্স, এখানে কাদের কথা বলছে না, ভ্যালু অফ এল্ডারলি, অর্থাৎ যাদের বয়স হয়ে গেছে তাদেরও যে সম্মান আছে সেটাই তিনি বলছেন, তাদেরকে সম্মান করার উদ্দেশ্যে তিনি এই কথাগুলি বলছেন। এরপর দেখো এতে রয়েছে মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, সময় এবং ভাগ্যের দ্বারা বা নিয়তির দ্বারা আমরা সবাই দুর্বল হয়ে যাই। অ্যাওয়ারনেস অফ এজিং, অর্থাৎ তিনি সচেতন রয়েছেন, অ্যাওয়ারনেস মানে সচেতন থাকা, অফ এজিং যিনি, যে তার বয়স হয়ে আসছে। দ্যাট হুইচ উই আর, আমরা সেই শক্তি। অ্যাকসেপ্টেন্স অফ আইডেন্টিটি, এখানে অ্যাকসেপ্টেন্স অফ আইডেন্টিটি অর্থাৎ তাদের পরিচয়টাকে গ্রহণ করছেন পুরোপুরিভাবে। কে না, ইউলিসিস এবং তার সহযাত্রীরা। কার কথার মাধ্যমে? ইউলিসিসের কথার মাধ্যমে। থ্রু স্কাডিং ড্রিফট, এখানে স্কাডিং ড্রিফট বলতে কি বোঝানো হয়েছে না, ইমেজারি অফ সি ভয়েজ। স্কাডিং ড্রিফট বলতে বোঝানো হয়েছে ইমেজারি অফ সি ভয়েজ, সমুদ্র যাত্রার প্রতীকীকেই বোঝানো হয়েছে বা প্রতিচ্ছবিকেই বোঝানো হয়েছে। নেক্সট ডি, পুশ আপ দ্য সিটিং ওয়েল ইন অর্ডার, চলো পুশ আপ যাত্রা শুরু করো। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার, সবাই সারিবদ্ধভাবে বসো। তার মানে এখানে যাত্রা শুরু করতে বলছেন এবং সারিবদ্ধভাবে বসতে বলছেন। তার অর্থটা তিনি কি বলতে চাইছেন, যে তারা প্রিপেয়ার্ডনেস, তারা যে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত, সেই ব্যাপারটাই এখানে দর্শানো হচ্ছে। প্রিপেয়ার্ডনেস টু জার্নি, তারা এখন যাত্রার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছেন, প্রিপেয়ার্ড হয়ে গেছেন। দ্য ব্ল্যাঙ্কসের কোশ্চেনগুলিতে আই অ্যাম বিকাম আ নেম ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, এগুলি পড়ার লাইন থেকে আছে, বোঝানোর কিছু নেই। পড়াগুলো ভালো করে পড়বে তোমরা। এগুলো যে শূন্যস্থানের অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের যে কোশ্চেনগুলি থাকবে সেগুলো তোমরা নিজেরাই পারবে। নেক্সট, ইট লিটল প্রফিট দ্যাট অ্যান আইডিয়াল কিং বাই দিস স্টিল হার্থ অ্যামং দিস ব্যারেন ক্র্যাকস, এখানে ড্যাশটাতে কি হবে, ব্যারেন। তাহলে আশা করি বোঝা গেল। নেক্সট জায়গাতে আমরা আসছি 3 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে। টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার, সিঙ্কিংয়ের পর কি হবে, স্টার হবে, অর্থাৎ 3 নম্বর অপশানটা হবে সি। তারপর দেখে নাও, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। ইয়েল্ড মানে আত্মসমর্পণ করা। আমরা কোনোভাবেই আত্মসমর্পণ করব না, আমরা চেষ্টা করব, সিক অনুসন্ধান করব, ফাইন্ড খুঁজে বার করব। নেক্সট, ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ আই মেট অ্যান্ড ডল আনইকুয়াল আনটু আ স্যাভেজ, স্যাভেজের পরে ড্যাশটাতে হবে রেস, স্যাভেজ রেস, অসভ্য একটা জাতি। ইউ অ্যান্ড আই আর ওল্ড, আমি এবং আমার সাথী তোমরা সবাই বৃদ্ধ হয়ে গেছি। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টুয়েল, মনে আছে? বার্ধক্যের একটা নিজস্ব সম্মান আছে এবং তার নিজস্ব পরিশ্রম আছে, তার নিজস্ব কাজ আছে। 12 মানে এখানে কাজ বা শ্রম, পরিশ্রম। নেক্সট আসছি অ্যাসারশন রিজনিংয়ের 6টা প্রশ্ন নিয়ে। অ্যাসারশন রিজনিংয়ে প্রথমেই রয়েছে ইউলিসিস সিক্স টু কন্টিনিউ এক্সপ্লোরিং ডেসপাইট হিজ এজ। এর মানে হচ্ছে ইউলিসিস খোঁজ করেই যাবেন, টু এক্সপ্লোরিং আবিষ্কার করতে, ডেসপাইট হিজ এজ তার বয়স হওয়া সত্ত্বেও, অর্থাৎ ইউলিসিসের বয়স হওয়া সত্ত্বেও তিনি খোঁজের কাজটা চালিয়ে যাবেন।
অ্যাসারসেনে রয়েছে। এই স্টেটমেন্টটি সঠিক। রিজনে কি রয়েছে? হি বিলিভস ওল্ড এজ হ্যাজ নো পারপাস। তিনি বিশ্বাস করেন যে বার্ধক্যের আর কোনো উদ্দেশ্য থাকে না। এটা সম্পূর্ণ ভুল, তাই না? কারণ ইউলিসিস কোনোভাবেই বিশ্বাস করেন না যে বৃদ্ধ বয়সের কোনো পারপাস নেই বলে, কোনো উদ্দেশ্য নেই বলে। তাহলে কি হবে আনসারটা? অ্যাসারশনটা ঠিক হবে, রিজনটা ভুল হবে। অর্থাৎ এখানে সি এর উত্তরটা হবে এ ইজ ট্রু অ্যান্ড আর ইজ ফলস। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। অ্যাসারশন রিজনিংয়ের 2 নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও। দ্য পোয়েম সাজেস্টস দ্যাট, এই কবিতাটি ইঙ্গিত করে যে লাইফ শুড বি লিভড অ্যাক্টিভলি। এই কবিতাটি ইঙ্গিত করে যে জীবনকে সক্রিয়ভাবে বাঁচতে হয়। হ্যাঁ, সত্যি কথা এবং সম্পূর্ণরূপে সঠিক। জীবনকে অ্যাক্টিভলি বাঁচার জন্য, জীবনকে সক্রিয়ভাবে বাঁচার জন্যই ইউলিসিস এই কবিতাটি লিখেছেন, ড্রামাটিক মনোলগটি লিখেছেন বা বলেছেন। লিখেছেন আলফ্রেড টেনিসন, কিন্তু চরিত্রটার মাধ্যমে বলাচ্ছেন এবং ড্রামাটিক মনোলগ। সুতরাং এখানে বক্তা হিসাবে আমরা ধরে নিতেই পারি কাকে, ধরে নিতে পারি কি বটেই ইউলিসিস। ইউলিসিস সবসময় বলেছেন যে জীবনকে বাঁচতে হয় অ্যাক্টিভলি, সক্রিয়ভাবে। ঠিক আছে, 1 নাম্বারটা। রিজন, ইউলিসিস ইজ কন্টেন্ট। ইউলিসিস কন্টেন্ট মানে সন্তুষ্ট। ইউলিসিস ইজ কন্টেন্ট টু সিট অ্যান্ড রুল ইন ইথাকা। অর্থাৎ ইথাকা রাজ্যটিতে বসে থেকে শাসন করতে তিনি খুবই সন্তুষ্ট। না, কোনোভাবেই তিনি বসে সন্তুষ্ট নন এবং ইথাকা রাজ্যটিকে শাসন করার জন্য তিনি সন্তুষ্ট নন। সুতরাং প্রথমটা ঠিক হবে এবং আর যেটা রয়েছে রিজনটা ভুল হবে। চলো নেক্সট কোশ্চেন। 3 নাম্বার। ইউলিসিস বিলিভস টেলিমাকাস ইজ বেটার সুটেড ফর দ্য ডোমেস্টিক ডিউটিস। ইউলিসিস বিশ্বাস করেন যে গৃহকর্মের সমস্ত দায়িত্বের জন্য, সমস্ত কর্তব্যের জন্য ফিট ব্যক্তি, একদম সুটেড ব্যক্তি অর্থাৎ উপযুক্ত ব্যক্তি টেলিমাকাস। ইউলিসিস বিশ্বাস করেন যে টেলিমাকাস হচ্ছেন গৃহকার্যের জন্য একেবারে উপযুক্ত ব্যক্তি। হ্যাঁ, তাই তো বিশ্বাস করেন। সুতরাং এ অর্থাৎ অ্যাসারশনটা ঠিক হবে। রিজনে কি বলছেন না, ইউলিসিস থিঙ্কস টেলিমাকাস ইজ মোর ডিপ্লোম্যাটিক অ্যান্ড অর্গানাইজড। ইউলিসিস ভাবেন যে টেলিমাকাস হচ্ছেন খুবই সত্যি তিনি খুব সুন্দর সাজানো গোছানো। ডিপ্লোম্যাটিক মানে কূটনৈতিকও বলতে পারো, আর অর্গানাইজড মানে সাজানো গোছানো। তাহলে সত্যিকারেরই একজন ভালো ডিপ্লোম্যাটিককে টেলিমাকাস এবং অর্গানাইজড সে সর্বদাই সাজানো গোছানো। সুতরাং দুটোই এখানে ঠিক হবে। এবং তিনি যে সাজানো গোছানো এবং ভালো কূটনীতিবিদ, ভালো ডিপ্লোম্যাটিক, সেই জন্যই তিনি বিশ্বাস করেন যে তিনি এই ডোমেস্টিক ডিউটিজের জন্য অর্থাৎ রাজ্য চালানোর জন্য তিনি যোগ্য। এই যে ব্যাপারটা মানে অ্যাসারশনটাকে ব্যাখ্যা করছে রিজনটার মাধ্যমে। সুতরাং এটা কি হবে না, এর উত্তরটা ঠিক হবে। এ এবং আর দুটোই ট্রু অ্যান্ড আর এটাকে এক্সপ্লেন করছে। নেক্সট 4 নাম্বার। ইউলিসিস লংস ফর অ্যাডভেঞ্চার বিকজ হি ফিলস হি হ্যাজ ডান টু লিটিল ইন লাইফ। ইউলিসিস অ্যাডভেঞ্চার, ইউলিসিস চান, লংস মানে চাওয়া। এখানে ইউলিসিস লংস ফর অ্যাডভেঞ্চার মানে হচ্ছে দুঃসাহসিক অভিযান, দুঃসাহসিক অভিযান চান। বিকজ কারণ, হি ফেলস তিনি মনে করেন, হি হ্যাজ ডান টু লিটিল ইন লাইফ তিনি মনে করেন যে জীবনে তিনি খুব কম করেছেন। এটা হচ্ছে অ্যাসারশনটা। হ্যাঁ, তাই তো তিনি নিজে মনে করেন যে জীবনে এখনও তার অনেক কিছু করা বাকি। এবং এই কবিতাটাতে লাইনও রয়েছে, এর সাপোর্টিভ লাইনও রয়েছে। এরপর হচ্ছে রিজনটা, হি ইজ বোর্ড বাই গভর্নিং ইথাকা। এবং তিনি বোর্ড মানে এখন বোর হয়ে গেছেন বাই গভর্নিং ইথাকা, ইথাকা রাজ্যটিকে শাসন করে। দুটোই ঠিক, কিন্তু যুক্তি হিসাবে কাজ করবে না রিজনটা। 5 নাম্বার প্রশ্ন। ইউলিসিস ওয়ান্টস টু লিভ ইথাকা ফর এভার। ইউলিসিস চান এই ইথাকা রাজ্যটিকে চিরদিনের জন্য ছেড়ে যেতে। 1 নাম্বার অ্যাসারশনে রয়েছে।
আর 2 নাম্বার অর্থাৎ রিজনটাতে রয়েছে হি কনসিডার্স রুলিং অ্যাজ আনফিট ফর নভেলম্যান। তিনি মনে করেন যে শাসন কাজ মহৎ ব্যক্তির পক্ষে অসম্ভব, অর্থাৎ মহৎ ব্যক্তি শাসন কার্যের জন্য আনফিট, অনুপযুক্ত। আনফিট শব্দটার মানে হচ্ছে অনুপযুক্ত। দুটোই ঠিক। তিনি ইথাকা রাজ্যটিকে ছেড়ে যেতে চান, এবং কেন ছেড়ে যেতে চান না, কনসিডার রুলিং অ্যাজ আনফিট ফর নভেলম্যান, অর্থাৎ একজন মহৎ ব্যক্তি কখনো শাসন কার্যে লিপ্ত থাকতে পারেন না। তাহলে এখানে দুটোই ঠিক হবে। 6 নাম্বার প্রশ্ন, দ্য পোয়েম এন্ডিং লাইন এমফেসাইজেস রেজিলিয়েন্স। এখানে কবিতাটির যে শেষ লাইনটা আছে, শেষ লাইনটা এমফেসাইজ রেজিলিয়েন্স, রেজিলিয়েন্সকে বোঝাচ্ছে। এবং 2 নাম্বার প্রশ্নটা রয়েছে ইউলিসিস ওয়ান্টস টু ডাই প্যাসিভলি। ইউলিসিস প্যাসিভলি, নিষ্ক্রিয়ভাবে মরতে চাই। তাহলে এখানে দুটোই কিন্তু ভুল, কারণ কোনোভাবেই তিনি রেজিলিয়েন্সকে গুরুত্ব দিচ্ছেন না এই লাস্ট লাইনটার মাধ্যমে। সুতরাং দুটোই ভুল। নেক্সট প্রশ্ন দেখে নাও কোন প্যাটার্নের আছে। নেক্সট প্যাটার্ন আছে ট্রু অ্যান্ড ফলস। তো ট্রু ফলসের মধ্যে দেখো, ইউলিসিস উইসেস টু রিটায়ার পিসফুলি উইথ হিজ ওয়াইফ। ইউলিসিস তার স্ত্রীকে নিয়ে অবসর নিয়ে শান্তিপূর্ণ জীবন কাটাতে চান। বলতো সত্যি না মিথ্যা? পুরোপুরি মিথ্যা। ইউলিসিস বিলিভস এভরি আওয়ার ব্রিংস নিউ চান্স টু লার্ন। ইউলিসিস বিশ্বাস করেন এভরি আওয়ার, জীবনের প্রত্যেকটা ঘন্টা, ব্রিংস নিউ চান্স, নতুন সুযোগ নিয়ে আসে, টু লার্ন, শেখার। সত্যি তো, ইউলিসিস তাই চান। সুতরাং ট্রু। দ্য পোয়েম এন্ডস উইথ মেসেজ অফ ডিফিট। এই কবিতাটি শেষ হচ্ছে মেসেজ অফ ডিফিট, হেরে যাওয়ার খবর বা হেরে যাওয়ার বার্তা নিয়ে। কোনোভাবেই না, ইউলিসিসের জীবনে হেরে যাওয়া শব্দটা ইউলিসিসের সঙ্গে ব্যস্তানুপাতিক। সুতরাং তিনটাও হবে ফলস। 4 নাম্বার, টেলিমাকাস অ্যান্ড ইউলিসিস আর কন্ট্রাস্টেড ইন পার্সোনালিটি অ্যান্ড রোল। 4 নাম্বার প্রশ্নটা, টেলিমাকাস অ্যান্ড ইউলিসিস আর কন্ট্রাস্টেড। টেলিমাকাস এবং ইউলিসিস দুজনের বৈপরীত্য রয়েছে ইন পার্সোনালিটি অ্যান্ড রোল, তাদের ব্যক্তিত্ব এবং তাদের ভূমিকায়। হ্যাঁ সত্যি, ইউলিসিস একজন নোবেল ম্যান অ্যান্ড হি বিলিভস ইন অ্যাডভেঞ্চার। He does not like to rule because he is a nobleman. But Telemachus is not such type of man. He liked to rule Ithaca, and he has enough capacity to deal with the problems of state. That's why also the 4 is true. Clear? Now I am going to the grammar section. Okay, identify the figure of speech to follow the knowledge like a sinking star. To follow the knowledge like a sinking stars. What is the figure of speech? It's expressed through this line. Through this line, a simile is expressed, and I will discuss about it. That means all the figure of speech will be discussed in my class. Later on I will make a video for you in this purpose only, for making the figure of speech a clear concept about that. Okay, next, choose the correct indirect speech. এখানে indirect speechটা কারেক্ট করে চুজ করো। We are now, Ulysses said, Ulysses বলছেন, we are not now that strength which in old days moved earth and heaven. অর্থাৎ আমরা এখন আর সেই শক্তি নই যারা আকাশ পাতাল কাঁপিয়ে দিয়েছি। তাহলে এখানে উই আর নট, উই আর, আর অর্থাৎ ওয়ের হবে, তাহলে আনসার হবে এ। ইউলিসিস সেড দে আর, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, তাহলে কি হবে পাস্ট ইনডিফিনাইটে। পাস্ট ইনডিফিনাইটের ফর্মুলা কি হয়, প্রথম সাবজেক্ট তারপর ভার্বের 2 নাম্বার রূপ, তাহলে আর এর 2 নাম্বার রূপ কি হয় ওয়ের। এখানে আমরা আর এর 2 নাম্বার রূপ ওয়ের লাগিয়েছি।
তাহলে এখানে আর কোথাও কোনো কিছু আশা করি বোঝানোর মতো নেই, এগুলো 5-6 গ্রামারের মতো আছে, তোমরা করে নিতে পারবে আশা করি। আর যদি তাও সংশয় থাকে তোমরা আমাকে বলবে, তোমাদের জন্য আছি আমি, তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। ওকে, নেক্সট আর কোশ্চেন মনে হয় আমাদের নেই। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, আসছি খুব শীঘ্রই পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা মন দিয়ে দেখো, আমরা সিরিজ নিয়ে আসছি একের পর এক কোশ্চেনের, প্রত্যেকটা সিরিজকে মন দিয়ে দেখো, অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। পরীক্ষার পারফরমেন্সের পরে তোমরা এসে বলবে আমাকে যে হ্যাঁ এই কোশ্চেনগুলো সত্যিই হেল্পফুল ছিল। আই এম ভেরি কনফিডেন্ট অ্যাবাউট মাই কোয়েশ্চেন্স হোয়াট এভার আই হ্যাভ ডিজাইনড। সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। ওকে।